বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক পর্যায়ের 2020-21 শিক্ষাবর্ষের সকল ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অমৃতলাল দে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি এস.এন. সাইফুল ইসলাম, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, অমৃতলাল দে মহাবিদ্যালয়, বরিশাল। প্রিয় শিক্ষার্থীগণ, গত ক্লাসে তোমাদের বলেছিলাম ব্যবসার সংজ্ঞা, ব্যবসায়ের বৈশিষ্ট্য, এটা নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই তোমাদের মনে আছে। আজকের পাঠদানের বিষয় ব্যবসায়ের সংজ্ঞা, ব্যবসায়ের বৈশিষ্ট্য। এ থেকে তোমরা জানতে পারবে ব্যবসায়ের সংজ্ঞায়িত করতে পারবে, ব্যবসায়ের যে বৈশিষ্ট্য বা ব্যবসাটি অন্যান্য ব্যবসা থেকে আলাদা করতে শিখবে, প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসো আমরা সরাসরি পাঠদানের কার্যক্রমে যুক্ত হয়ে যাই। ব্যবসা একটি ইংরেজি বিজনেস শব্দটির পারিভাষিক প্রতিশব্দ হল ব্যবসা। এই বিজনেস শব্দটি মূলত বিজি ইংরেজি শব্দ থেকে উৎপত্তি হয়েছে। এটিকে যদি তোমরা বিজনেসকে দুটো ভাগে বিভক্ত করো তাহলে দেখা যায় বিজি প্লাস নেস। মূলত বিজনেস শব্দটির উৎপত্তি হয়েছে এটি থেকে। এটির আবিধানিক অর্থ হল দি স্টেট বিং এনগেজড ইন এনিথিং অথবা ইন এনি ওয়ার্ক, অর্থাৎ কোনো কাজে ব্যস্ত থাকা। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু তোমাদের সাথে ব্যাখ্যা করে নেব যে কোনো কাজে ব্যস্ত থাকা কি আসলে কি ব্যবসা বলা যায়? তোমরা নিশ্চয়ই বলবে না। তাহলে আমরা কিভাবে এটাকে সংজ্ঞায়িত করব? যেমন একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা যায় যে কোনো কাজেই ব্যস্ত থাকা কি ব্যবসা বলা যায় না কেন? যেমন যদি চোরাচালানি ব্যবসার সাথে যুক্ত থাকে অথবা মাদক দ্রব্য এই ব্যবসাটির সাথে যুক্ত থাকে, এখানেও কিন্তু অর্থ উপার্জনের বা বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছে, তবু এটাকে ব্যবসা বলা যাবে না। তার কারণ যে কোনো দেশের ব্যবসা পরিচালিত করতে হলে সেই দেশের কিছু নিয়ম কানুন, বিধিবিধান, পদ্ধতি, আইন এগুলো মেনে ব্যবসা পরিচালনা করতে হয়। তেমনি আমাদের বাংলাদেশেও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কতগুলো আইন কানুন, নিয়ম, রীতিনীতি রাষ্ট্র কর্তৃক নির্ধারিত রয়েছে। এটি মেনেই ব্যবসা পরিচালনা করতে হবে। সুতরাং ব্যবসা করতে গেলে অবশ্যই সেই আইন মেনে চলতে হবে। তো বাংলাদেশের আইন দ্বারা এই রকমের
মাদকদ্রব্য অথবা চোরাচালানি বা অন্যান্য যে অবৈধ ব্যবসাগুলো, এগুলো আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে। শুধু সেখানেই থেমে থাকেনি, এবং এটি আইনত দণ্ডনীয়ও বটে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে কোনো কাজে ব্যস্ত থাকাকেই ব্যবসা বলা যাবে না, কারণ এখানে একটি বৈধ কার্যাবলীর সাথে সম্পৃক্ত থাকতে হবে, যেটি বাংলাদেশের আইন দ্বারা পরিচালিত হয়ে থাকে। তাহলে আমরা ব্যবসা কাকে বলবো? ব্যবসা হলো কোনো পণ্যদ্রব্য উৎপাদন ও ক্রয় বিক্রয় করার মাধ্যমে মুনাফা অর্জন করাকে বোঝায়। আরও যদি ব্যাপক অর্থে আমরা বলতে চাই যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে এবং পারস্পরিক চাহিদা মেটানোর তাগিদে পণ্য বা সেবা উৎপাদন ও ক্রয় বিক্রয় সংক্রান্ত যাবতীয় বৈধ অর্থনৈতিক কার্যাবলীকে ব্যবসা বলে। তবে ব্যবসার ক্ষেত্রে আমরা অন্যভাবেও সংজ্ঞায়িত করতে পারি, যেমন ব্যবসা হলো মানুষের সে সকল কাজ যা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য, সেবাকর্ম ও মতাদর্শের উৎপাদন ও বন্টনের সাথে জড়িত। আমরা নিশ্চয়ই ব্যবসা সম্পর্কে বুঝতে পেরেছি। এই ব্যবসা তুমি যদি নিজে বিশ্লেষণ করো, নিজেও তুমি সংজ্ঞা বা ব্যবসা বলতে কি বোঝো এটা নিজেও তৈরি করতে পারবে। যেমন তুমি এখনই বলতে পারবে যে আসলে ব্যবসা কি। যেমন সমাজে পণ্য সেবা সামগ্রী সরবরাহ করে মুনাফা অর্জনের লক্ষ্যে সংগঠিত ও পরিচালিত প্রক্রিয়াকে ব্যবসা বলে। আরো সহজ করে তোমরা বলতে পারো, যেমন মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল ধরনের ক্রয় বিক্রয়ই ব্যবসা বলে। এরকমের তুমি যদি বই ভালোভাবে পড়ে নাও এবং আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শোনো, তাহলে তোমার মুখস্থ করতে হবে না। যেমন এখান থেকে পরীক্ষার জন্য প্রশ্ন কি হতে পারে, ব্যবসা কি, ব্যবসা বলতে কি বোঝো? নিশ্চয়ই তখন তুমি উত্তর দিতে সক্ষম হবে যে মানুষের বস্তুগত অবস্তুগত অভাব পূরণের লক্ষ্যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, উৎপাদিত পণ্য সামগ্রী প্রকৃত ভোক্তার নিকট প্রেরণ বা বন্টন এবং উৎপাদন ও বন্টন কাজে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়ক উপযোগ সৃষ্টিকারী সকল বৈধ অর্থনৈতিক কার্যাবলীকে ব্যবসা হিসেবে পরিগণিত করা যায়। এরকমের তুমি অজস্র সংজ্ঞা তুমি বলতে পারবে, নিজে নিজে তৈরি করতে পারবে। যেমন তুমি বলতে পারো দেশের প্রয়োজনে পণ্য উৎপাদন বন্টন অথবা সেবা কর্ম প্রদানের উদ্দেশ্যে মানুষ এককভাবে অথবা অন্যান্য ব্যক্তির সাথে যৌথভাবে যে প্রয়াস চালায় তাকেই মূলত ব্যবসা বলে। প্রিয় শিক্ষার্থীগণ, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে ব্যবসা কি। তবে আমরা বলতে পারি যে ব্যবসার স্বাভাবিক কার্যাবলীর মাধ্যমে ভোক্তার সন্তুষ্টির পাশাপাশি সামাজিক কল্যাণের বিষয়টিও নিশ্চিত করতে হবে। শুধু মুনাফা অর্জনের লক্ষ্যেই ব্যবসা পরিচালিত হয় না, এখানে সামাজিক যে কর্মকাণ্ড আছে সেই বিষয়টি লক্ষ্য রেখেই তাদের ব্যবসা পরিচালনা করে থাকে। শুধু বলবো যে ব্যবসা হলো সেই সকল কার্যের সমষ্টি যা পণ্য বা সেবা উৎপাদন বা বিক্রয়ের সাথে সম্পৃক্ত সকলেই কোনো না কোনোভাবে
ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত থাকে বা সংযুক্ত থাকে। আশা করি তোমরা ব্যবসার সংজ্ঞাটি বুঝতে পেরেছো। ব্যবসার শুধু থেকে আমরা যে সমস্ত বিষয় উপলব্ধি করতে পারি, তাহলে ব্যবসা থেকে মূলত মূলধন সংগ্রহ করা এবং বিনিয়োগ করা হয়, পণ্য সেবা উৎপাদন করা হয় এবং ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত থাকতে হয়, উপযোগের যে পরিতৃপ্তি আছে সেটা করতে হয় এবং ব্যবসা থেকে উপার্জিত অর্থ আবার পুনরায় বিনিয়োগ করতে হয়। এই বিনিয়োগের মাধ্যমেই সম্পদ বৃদ্ধি পায়, সর্বশেষে মুনাফা অর্জিত হয়। আমরা নিশ্চয়ই সংজ্ঞা আলোচনা পর্যালোচনা থেকে নিম্নোক্ত বিষয়গুলো আমরা উপস্থাপন করতে পারি বা সংজ্ঞার বৈশিষ্ট্যগত দিক তুলে ধরতে পারি। যেমন ব্যবসা হতে হলে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে, উৎপাদন, বন্টন এবং সহায়ক কার্যাবলীর সাথে অন্তর্ভুক্ত থাকতে হবে, বস্তুগত অবস্তুগত চাহিদা পূরণ করতে হবে, বৈধ এবং ধারাবাহিক কার্যাবলীর সাথে সম্পৃক্ত থাকতে হবে এবং ব্যবসা করতে গেলে অবশ্যই ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান থাকতে হবে। সর্বশেষে বলবো যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য, সেবাকর্ম, মতাদর্শ, পরামর্শ প্রভৃতি উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি, বিভিন্ন বাধা দূরীকরণের মাধ্যমে সেগুলোর বন্টন ও সহায়ক ধারাবাহিক এবং বৈধ অর্থনৈতিক কার্যাবলীকে ব্যবসা বলে। আসো আমরা ব্যবসায়ের বৈশিষ্ট্য সমূহ নিয়ে আলোচনা করি। ব্যবসা বর্তমান সমাজ সভ্যতার একটি অপরিহার্য নাম। সুতরাং ব্যবসা সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে প্রত্যেক সমাজে পণ্য, সেবা সামগ্রী উৎপাদন ও বন্টন কাজের সাথে সম্পৃক্ত হয়ে থাকে। সুতরাং এই ব্যবসায়ের কতগুলো বিশেষ উপাদানের উপর নির্ভরশীল। এগুলো স্বতন্ত্র পেশা এবং অর্থনৈতিক কাজ হিসাবে উৎপাদন ও বন্টনের সাথে সম্পৃক্ত থাকে। এমন কিছু দৃশ্যমান বা অদৃশ্যমান বস্তু বা অবস্থা রয়েছে যেগুলোকে ব্যবসা থেকে অন্যান্য বিষয় থেকে আলাদা করে। মূলত সেগুলোকেই ব্যবসায়ের বৈশিষ্ট্য বলা হয়। যেমন একটি উদাহরণ সাপেক্ষে বলা যেতে পারে, একটি হাতি এবং একটি ঘোড়ার সাথে যদি তুলনা করে, তার যে অবয়ব দৃশ্যগুলো রয়েছে বা যে কাঠামোগত রয়েছে সেগুলো একটি থেকে অন্যটি সহজেই আলাদা করা যায়। যেমন হাতির খাদ্যদ্রব্য, চলাফেরা, দেহগত বৈশিষ্ট্য। অন্যদিকে ঘোড়ার তার খাওয়া দাওয়া, চলাফেরা, আচার আচরণ, বিভিন্ন রকমের যে শারীরিক যে বৈশিষ্ট্য, এগুলো হাতি থেকে সম্পূর্ণরূপে আলাদা। তাই একটি থেকে যখন অন্যটিকে আলাদা করার কতগুলো বিশেষ উপাদান বিদ্যমান থাকে, তেমনি ব্যবসায়েরও এমন কতগুলো দৃশ্যমান বা অদৃশ্যমান বৈশিষ্ট্য রয়েছে যা অন্যান্য বিষয় বা অন্যান্য ব্যবসা থেকেও আলাদা করা যায়। এই জন্যই এই বিষয়গুলোকেই মূলত ব্যবসায়ের বৈশিষ্ট্য বলা হয়। ব্যবসায়ের বৈশিষ্ট্য অনেকগুলো রয়েছে, যেমন মুনাফা অর্জনের উদ্দেশ্য, উদ্যোগ গ্রহণ, ঝুঁকি ও অনিশ্চয়তা, লেনদেনের পৌনঃপৌনিকতা, আইনগত বৈধতা, ধারাবাহিকতা, অর্থসংস্থান, চাহিদা সৃষ্টি ও সম্পদ বৃদ্ধি, স্বাধীন পেশা, নির্দিষ্ট স্থান, সংগঠন, আর্থিক মূল্য, সহায়ক কার্যাবলী, সেবার মনোভাব, গবেষণা ও উদ্ভাবন, পরিবর্তনশীলতা, নৈতিকতা,
জনকল্যাণ ইত্যাদি আরো অসংখ্য রয়েছে। আমি তোমাদের আলোচনার সুবিধার্থে বিশেষ কয়েকটি দিক নিয়ে আলোচনা করব। যেমন প্রথমেই রয়েছে মুনাফার উদ্দেশ্য। এটি ব্যবসায়ের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য। এর গঠন ও পরিচালনার পিছনে ব্যবসায়ীকে অবশ্যই মুনাফা অর্জনের অভিপ্রায় বা ইচ্ছা থাকতে হয় অথবা প্রত্যাশা থাকতে হয়। তাহলে মুনাফাটা কি? মুনাফাটা হলো ব্যবসায়ের যে আয় হয়, আয় থেকে সমস্ত খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকে মূলত সেটাই মুনাফা। বিশেষ করে তুমি কম মূল্যে পণ্য ক্রয় করে অধিক মূল্যে পণ্য বিক্রয়ের যে পার্থক্য সৃষ্টি হয় সেটি মূলত মুনাফা হিসাবে গণ্য হয়। বিশেষ করে কেউ যদি তার পারিবারিক প্রয়োজনে অথবা নিজের প্রয়োজনে বা ভোগের প্রয়োজনে কোনো পণ্যদ্রব্য উৎপাদন বা ক্রয় করলে সেটি ব্যবসা হিসাবে পরিচালিত হবে না। যেমন তুমি তোমার ছোট বোনের জন্য জন্মদিনে একটি উপহার ক্রয় করলে, এটি ব্যবসা হিসাবে পরিগণিত নয়। কেন? এটি তোমার মুনাফার উদ্দেশ্য নয় বিধায় এটিকে ব্যবসা বলা যাবে না। সুতরাং এছাড়াও তুমি যদি কম দামে কাপড় কিনে পোশাক তৈরি করে যদি নিজের পরিবারের জন্য ব্যবহার করো তাহলে সেটিও ব্যবসা হিসাবে পরিগণিত হবে না, কারণ এটি মুনাফার উদ্দেশ্য বিদ্যমান থাকে না। কিন্তু যদি কাপড় ক্রয় করে সেটি যদি তৈরি করে পুনরায় মুনাফা অর্জনের জন্য বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে অন্য কোনো দোকানে বা অন্যত্র বা অন্য ক্রেতার নিকট বিক্রি করে তাহলে সেটি ব্যবসা হিসাবে পরিগণিত হবে, তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্য এখানে বিদ্যমান থাকবে। সুতরাং যেখানে মুনাফা অর্জনের উদ্দেশ্য বিদ্যমান থাকবে না সেটিকে ব্যবসা বলবো না। সুতরাং ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য হতে হলে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে। তারপরে ঝুঁকি ও অনিশ্চয়তা। ব্যবসার সাথে ঝুঁকি এবং অনিশ্চয়তা অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ ঝুঁকি হলো ব্যবসায়ের আর্থিক ক্ষতির সম্ভাবনা এবং অনিশ্চয়তা হলো প্রত্যাশিত সবকিছু ঘটতে পারে অথবা নাও ঘটতে পারে। যেমন ব্যবসায় লাভ হতে পারে, লোকসানও হতে পারে, এটি হলো অনিশ্চয়তা। আর আর্থিক ক্ষতি ব্যবসায় ধরেই নেওয়া হয় যে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। তাহলে এই দুটো বিষয় অবশ্যই ব্যবসা হতে হলে এই দুটি বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে এবং এই দুটি বিষয় নিয়ে ব্যবসায়ীকে ব্যবসা পরিচালনা করতে হবে। অর্থাৎ এই ঝুঁকি বহনের আশায় বা ঝুঁকি বহন নিয়ে ব্যবসা পরিচালনা করে থাকে এবং মুনাফা অর্জনের উদ্দেশ্য বিদ্যমান থাকে। এই জন্য এই ঝুঁকিকে মূলত মুনাফা অর্জনের পুরস্কারও বলা হয়। বিশেষ করে মুনাফাকে পুরস্কার বলা হয়। বাজারে পণ্যের দাম কমে যেতে পারে, বিশেষ করে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক কারণে নানামুখী বিপদ বা ক্ষতির কারণ হতে পারে। এমন ঝুঁকি ও অনিশ্চয়তা মাথায় নিয়ে ব্যবসায়ীকে সবসময় তার ব্যবসা পরিচালনা করতে হয়।
যেমন একটি উদাহরণ এর সাহায্যে তোমাকে ব্যাখ্যা করা যেতে পারে। যেমন ফাইন্যান্স কর্পোরেশন অথবা ব্যাংকিং খাতে অথবা বিভিন্ন রকমের যে মেয়াদি প্রকল্পগুলো রয়েছে, পোস্ট অফিস থেকে শুরু করে বিভিন্ন বাংলাদেশ ব্যাংক, অন্যান্য ব্যাংক, বিশেষ করে তফসিলি ব্যাংকগুলোতে টাকা জমা রাখা হয় একটি নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট অর্থ জমা রেখে নির্দিষ্ট পরিমাণ সুদ তারা পেয়ে থাকে। যেমন মনে করো তুমি 10 লক্ষ টাকা বাংলাদেশ ব্যাংকে জমা রাখলে, তোমার চুক্তি হলো যে 10 বছরে 10 লক্ষ টাকায় 20 লক্ষ টাকা দেওয়া হবে। এখানে কিন্তু তোমার কোনো ঝুঁকি নেই এবং ক্ষতির সম্ভাবনাও নেই, আর্থিক ক্ষতিও নেই। সুতরাং এটিকে কোনো মতেই ব্যবসা বলা যাবে না, কারণ এখানে ঝুঁকি এবং অনিশ্চয়তা নেই। সুতরাং কোথাও লাভ ক্ষতির শর্তেই অর্থ বিনিয়োগ করলেই সেটিকে ব্যবসা বলা যাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীগণ। তারপর রয়েছে লেনদেনের পৌনঃপৌনিকতা। লেনদেনের পৌনঃপৌনিকতা মানে কাকে? এই বারবার ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত হওয়া। সুতরাং কোনো কিছু ক্রয় করে সেটি আবার বিক্রি করে মুনাফা অর্জনের যে অভিপ্রায় বা প্রয়াস চালানো হয়ে থাকে। ব্যবসায়ের এক্ষেত্রে লেনদেন বারে বারে অব্যাহত থাকতে হবে এবং এটি সম্পাদিত হতে হবে। যেমন একজন ফল বিক্রেতা নিয়মিতভাবে ফরমাইশ অনুযায়ী ক্রয় করে সেগুলো আবার বাজারে বিক্রি করে, আবার শেষ হলে আবার পণ্য ফরমাইশ অনুযায়ী আবার পণ্য ওই ফলগুলো ক্রয় করে আবার কাস্টমারের কাছে বিক্রি করে। এভাবে যে বারবার লেনদেন সংগঠিত হয় এটিকে মূলত ব্যবসা হিসাবে পরিগণিত করা যায়। কিন্তু কেউ যদি তার অনুষ্ঠানের জন্য ফল ক্রয় করে, বিভিন্ন ফল ক্রয় করে তার মেহমানের জন্য সেটা পরিবেশন করে, তাহলে সেটিকে ব্যবসা বলা যাবে না, কারণ সেটি বারবারে ক্রয় করা হয়নি, একবারই ক্রয় করা হয়েছে। যেমন মনে করো কৃষক তার চাষের জন্য গরু কিনে সুবিধাজনক না হয় তা আবার বিক্রি করে, সেটি ব্যবসায়ের মধ্যে পড়বে না। যেমন এক সিজনে এক বছর গরু, যেমন এই যে বিভিন্ন ফেস্টিভ্যাল ডে, বিশেষ করে মুসলিমদের কোরবানি বা অন্যান্য উৎসবগুলো আছে, এটিকে সামনে রেখে একদল ব্যবসায়ী গরু ক্রয় করে, পালন করে, আবার সেটি বিক্রি করে, আবার পরের বছর এটি সংগঠিত করে। কিন্তু তুমি যদি তোমার পরিবারের জন্য এটি ক্রয় করে লালন পালন করে, সেটি ওই উৎসবে তুমি যদি কোরবানির জন্য প্রস্তুত করে নাও, সেটিকে কোনো মতেই ব্যবসা হিসাবে পরিগণিত করা যাবে না, কারণ এটি তুমি বারে বারে ক্রয় করো না, লেনদেনের পৌনঃপৌনিকতা এখানে বিদ্যমান নেই, বিধায় এটিকে ব্যবসা হিসাবে পরিগণিত করা যাবে না। প্রিয় শিক্ষার্থীগণ, তারপরেরটি হলো আইনগত বৈধতা। আইন কি? আইন হলো মূলত কতগুলো নিয়ম কানুন, প্রথা পদ্ধতি এর সমষ্টিই হলো আইন, যেগুলো রাষ্ট্র কর্তৃক নির্ধারিত, রাষ্ট্রের প্রয়োজনে সামাজিক অর্থনৈতিক সকল ক্ষেত্রে কতগুলো নিয়ম অবশ্যই পালন করতে হয় এবং
বিধিবিধান তৈরি করতে হয়, সেটি মূলত আইন। আর এটি মেনে চলে কোনো কার্য পরিচালনা করাকেই বলা হয় বৈধতা। সুতরাং আইনগত বৈধতা ব্যবসার ক্ষেত্রে হলো যে ব্যবসা একটি বৈধ পেশা, তাই এটি আইনানুগ হতে হবে। ব্যবসার অন্যান্য উপাদানের উপস্থিতি থাকার পরও যদি কেউ অবৈধ বা বেআইনি কার্যক্রম পরিচালনা করে, তবে তার কাজকে কোনো মতেই ব্যবসা বলা যাবে না। যেমন আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্র রয়েছে, সেখান থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে বা আইনকে অমান্য করে বা চোরাই পথে পণ্য এনে বিক্রয়ের উদ্দেশ্যে যদি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে, গঠন করে এবং সেখান থেকে মুনাফা অর্জন করে, তবুও সেটিকে ব্যবসা বলা যাবে না। কারণ এটির ভিতরে অনেকগুলো উপাদান বিদ্যমান আছে, যেমন মুনাফার উদ্দেশ্য আছে, এখানে ঝুঁকি অনিশ্চয়তা আছে, সে বারবার লেনদেন করে, চাহিদা সৃষ্টি করে, সে নিজেও স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করে, তার নির্দিষ্ট স্থানও আছে, তারপর এখানে আর্থিক মূল্য বিদ্যমান আছে, সে ক্ষেত্রবিশেষ তার ব্যবসা পরিবর্তন করে এবং তার সেবারও মনোভাব আছে। এতগুলো উপাদান বিদ্যমান থাকার পরও এটি ব্যবসা হিসাবে পরিগণিত হবে না, কারণ তার বিশেষ করে আইনগত বৈধতা নেই। কারণ চোরাচালানি অথবা আইনের চোখে ফাঁকি দিয়ে কোনো পণ্য এনে দেশের অভ্যন্তরে অথবা সে বাহিরে আন্তর্জাতিক এবং বহির্বাণিজ্যের সাথেও যদি সম্পৃক্ত থাকে, তাহলে সেটিকে বৈধ ব্যবসা বলা যাবে না। সুতরাং এখানে ব্যবসা বলা যাবে না। তাহলে ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য হলো আইনগত বৈধতা। আরেকটি হচ্ছে স্বাধীন পেশা। স্বাধীন পেশা বলতে বোঝানো হয় অন্যের অধীনে না থেকে নিজে নিজে উদ্যোগ গ্রহণ করে সিদ্ধান্ত নিয়ে নিজের ইচ্ছা মতো ব্যবসা পরিচালনা করার প্রক্রিয়াকে বোঝানো। ব্যবসা সকল সমাজে সকল দেশে একটি ইন্ডিপেন্ডেন্ট বিজনেস, অর্থাৎ স্বাধীন ব্যবসা এবং স্বাধীন উপজীবিকা হিসাবে গণ্য হয়। যেমন একজন ব্যবসায়ী তার চিন্তা চেতনা অনুযায়ী ব্যবসা গঠন ও পরিচালনা করে থাকে, তার কাজে সে নিজেই সিদ্ধান্ত নেয়, এক্ষেত্রে অন্যের নির্দেশ মানতে সে বাধ্য নয় এবং প্রয়োজন হলে সে কর্মচারীও নিয়োগ করতে পারে। সুতরাং এরকমের বিশেষ করে অন্যান্য বড় ধরনের ব্যবসা পরিচালনা করতে পারে। সেক্ষেত্রে বলা যায় যে কোনো কারণে এই ব্যবসা একটি স্বাধীন পেশা হিসাবে পরিচিতি লাভ করেছে সারা বিশ্বব্যাপী। সুতরাং অংশীদারি বা অন্যান্য ক্ষেত্র মালিকগণ যৌথভাবে সিদ্ধান্ত নেয়, তবে শেয়ার হোল্ডার অথবা কোম্পানিতে চাকরি করে সেসব ক্ষেত্র ব্যবসায়ী বা বিনিয়োগকারী থেকে তার চাকরি থেকে আলাদা করে দেখা হয়। অর্থাৎ চাকরি করে সে নির্দিষ্ট নিয়ম কানুন মেনে নির্দিষ্ট পরিমাণ একটি বেতন বা স্যালারি ড্র করে। এক্ষেত্রে তাদের কাজ, পারিশ্রমিক, অফিস সময়, ছুটি সহ নানান কাজে
বাধ্যতামূলকভাবে অন্যের অধীনে থেকে তার পেশাগত কার্যক্রম পরিচালনা করতে হয়। সুতরাং একজন ব্যবসায়ীকে কিন্তু এই ধরনের নিয়ম কানুন মানতে হয় না, সে নিজের ইচ্ছা মতো ব্যবসাটিকে পরিচালনা করতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছ ব্যবসা একটি স্বাধীন পেশা। উপযোগ ও সম্পদ বৃদ্ধি অর্থাৎ চাহিদা সৃষ্টি ও সম্পদ বৃদ্ধি। সকল সমাজে ব্যবসা উপযোগ এবং উদ্ধৃত সৃষ্টির গুরুত্বপূর্ণ হাতিয়ার। উপযোগ বলতে কোনো কিছুর অভাব পূরণের ক্ষমতাকেই বোঝায়। ব্যবসা তার সকল কর্মকাণ্ডের মাধ্যমে নানান ধরনের উপযোগ সৃষ্টি করে, তা অভাব পূরণের সচেষ্ট থাকে। ব্যবসার প্রধান শাখা শিল্পের মাধ্যমে পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি হয়। যেমন কাঠ থেকে আসবাবপত্র, লৌহ আকরিক থেকে ইস্পাত, আবার ইস্পাত থেকে নানান যন্ত্রপাতি তৈরি করা হয়। এভাবে প্রতিটি ক্ষেত্রে শিল্পে নতুন নতুন উপযোগ তৈরি করে। এতে প্রতিটি ক্ষেত্রে নতুন নতুন মূল্য যোগ হয়। এতে একদিকে যেমন সম্পদের বৃদ্ধি পায়, অন্যদিকে চাহিদাও সৃষ্টি হয়। অর্থাৎ নতুন নতুন মূল্য যোগ হয়ে একটি নির্দিষ্ট অঙ্কে যখন রূপান্তরিত হয়, তখন সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়। আর এগুলো যখন সকলের নিকট গ্রহণযোগ্য পণ্যে রূপান্তরিত হয়, তখন তার চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। বিশেষ করে এতে সম্পদের মূল্যমানও বাড়ে। বাণিজ্য তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সত্যগত, অর্থগত, ঝুঁকিগত, স্থানগত, সময়গত, জ্ঞানগত এই উপযোগগুলো সৃষ্টি করে। এই জন্য ব্যবসাকে একটি উপাধি দেওয়া হয়েছে, যেমন সুনাম ব্যবসায়ের ভূষণ। এটি তোমাদের বহু নির্বাচনী কোশ্চেনও আসতে পারে। তোমরা মনে রাখবে সুনাম ব্যবসায়ের ভূষণ, যা একবার প্রতিষ্ঠিত হলে তা ব্যবসায়ের বড় সম্পদ হিসাবে বিবেচিত হয়। এই জন্য সুনামকে একটি স্থায়ী সম্পদ হিসাবেও রূপান্তরিত করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও তোমাদের রয়েছে বিশেষ করে অর্থসংস্থান, নির্দিষ্ট স্থান, সংগঠন, আর্থিক মূল্য, সহায়ক কার্যাবলী, সেবার মনোভাব, অনেকগুলো উপাদান রয়েছে। এগুলো যেমন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেবার মনোভাব। যেমন সমাজে মানুষের সহযোগিতার উপর ব্যবসায়ের উন্নয়ন নির্ভর করে। তাই ব্যবসায়ীকে আত্মকেন্দ্রিক না হয় বরং মানুষের মাঝে সুনাম অর্জনের অভিপ্রায় সেবার মনোভাব নিয়ে অগ্রসর হতে হয়। ন্যায্য মূল্যে, সুবিধাজনক শর্তে, ক্রেতার পছন্দ অনুযায়ী পণ্য সরবরাহ করাই ব্যবসায়ের অন্যতম বৈশিষ্ট্য। আরেকটি রয়েছে যেমন পরিবর্তনশীলতা। ব্যবসাকে সবসময় পরিবর্তনশীল পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে হয়। তাই মানুষের চাহিদা, রুচি সদা পরিবর্তনশীল। তাই ক্রেতাদের ভবিষ্যৎ রুচি, পছন্দ ও চাহিদা নিরূপণ করে তদনুযায়ী ব্যবসায়ের প্রয়োজনীয় পরিবর্তন সাধন করা অনেক সময় গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ের ধরন পরিবর্তন করাই হলো পরিবর্তনশীলতা।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিশেষে আমরা বলবো, ব্যবসা হলো এমন একটি গতিশীল বৈধ অর্থনৈতিক কার্যক্রম যা ব্যক্তির উন্নয়নের পাশাপাশি সমাজের উন্নয়নও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জন্য বৈশিষ্ট্যগত কারণেই ব্যবসা অন্যতম পেশা হিসেবে অনন্তকাল ধরে আপন মহিমায় উজ্জ্বল। তাই বিশ্বব্যাপী সকল পেশা হতে এটি আলাদা এবং জনপ্রিয়তা বিশ্বের সকল দেশে তথ্য প্রযুক্তির প্রভাবে সমভাবে সম্প্রসারিত হচ্ছে, যে কারণে পৃথিবীর সর্বত্রই ব্যবসা মানুষের একমাত্র অপরিহার্য উপজীবিকা হিসাবে গণ্য হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যতটুকু আলোচনা করা হয়েছে অবশ্যই তোমরা বাসায় বসে যদি বইয়ের সাথে তোমাদের সম্পৃক্ত থাকো তাহলে সুন্দরভাবে বুঝতে পারবে এবং এখান থেকে যে কয়টি বিষয় তোমাদের আলোচিত হয়েছে সেগুলো পরীক্ষার জন্য বেশ উপযোগী। অন্যান্যগুলোও পড়বে, এগুলো বিশেষ গুরুত্ব সহকারে পড়বে। আশা করি তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে, বিশেষ করে বাইরে বের হলে মাস্ক অবশ্যই পরবে, কিছুক্ষণ পর পর হাত ধোবে। সর্বশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমরা নিরাপদ পানি পান করবে, তাহলেই তোমরা আশা করি আল্লাহর রহমতে সুস্থ থাকবে। করোনাকে জয় করে আমরা সামনে এগিয়ে যাব। সকলকে আবারও ধন্যবাদ। আগামী ক্লাসে তোমাদের ব্যবসায়ের আওতা পরিধি নিয়ে আলোচনা করব। তোমরা এটি পরে যদি সুযোগ পাও তাহলে আওতা পরিধি তোমরা দেখে নিবে, তাহলে তোমাদের পরবর্তী ক্লাসে বুঝতে সুবিধা হবে। সকলকে আবারও ধন্যবাদ।